টিউটোপারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9 ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট। আমরা এখানে এক ভিডিওর মাধ্যমে 1 থেকে 5 নম্বর স্কুল পর্যন্ত সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন, এই প্রথম মনে হয় ইউটিউবে 1 নম্বর 2 নম্বর সমস্ত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। ওকে, এক ভিডিওর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। 1 থেকে 5 নম্বর স্কুলের মধ্যে এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর প্রশ্ন, সঙ্গে আরও টুইস্ট আছে। আমরা চেষ্টা করব একটা এমসিকিউ কিংবা একটা এসএকিউর পাশাপাশি আর কোন ধরনের এমসিকিউ হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হবে। ওকে, তাই টাইম নষ্ট না করে সবাই খাতা পেন নিয়ে বসে যাও, অথবা যে প্রশ্নের ভিতরে আছে প্রশ্নের ভিতরে পাশে তোমরা ঠিক চিহ্ন মেরে নিতে পারো। ঠিক আছে, আশা করতেছি তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে গিয়েছো। শুরু করতে চলেছি আজকে প্রথম স্কুল আলিপুরদুয়ার। তার ফার্স্ট প্রশ্ন ছিল, দেখুন এখানে আমি একটু বলে রাখা ভালো, এখানে কোনো এমসিকিউ আমি প্রত্যেকটা পার্ট অর্থাৎ ওই যে অপশানগুলো আমি তুলছি না, সরাসরি একদম উত্তর দেওয়া আছে। ফার্স্ট প্রশ্নটা ছিল ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নির্বাচিত হয়েছিল কতজন প্রতিনিধি নিয়ে? একদম সরাসরি উত্তর চলে যাচ্ছে আমরা। ঠিক আছে, দেখুন যে অপশানগুলো ছিল আমি অপশানগুলো একবার পড়ছি না, সরাসরি উত্তর চলে যাচ্ছি। উত্তর কত হবে না, 586 জন। কতজন বললাম আমি? 586 জন। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন কী ছিল দেখো, এটা উষ্ণ হবে অ্যাকচুয়ালি। এটা কী হবে বললাম, এটা কী হবে, এটা না উষ্ণ হবে একটু কথাটা। এই কথাটা কী হবে বললাম, এই কথাটা কিন্তু উষ্ণ হবে। ওকে, উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল কোন দেশ? উত্তর হবে রাশিয়া। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট কী ছিল, মুক্তির ঘোষণাপত্র জারি করা হয়েছিল। মুক্তির ঘোষণাপত্র কবে জারি করা হয়েছিল? সরাসরি অপশান একদম 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি। 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি। 4 নম্বর প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি জারি হয় কবে জারি হয়েছিল? 1819 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন, উন্নত মানের কাপড় বোনার যন্ত্রের নাম কি? উন্নত মানের কাপড় যন্ত্রের নাম কি? না উড়ন্ত মাকু। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কাছে একটা কমেন্ট থাকলো, তোমরা উড়ন্ত মাকু কে আবিষ্কার করেছে ওইটা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর উড়ন্ত মাকু কখন বা কেন আবিষ্কার হয়েছিল? এই যে উন্নত মানের কাপড় বোনা যন্ত্র কেন আবিষ্কার হয়েছিল? আশা করি তোমরা সবাই জানো যে শিল্প বিপ্লবের জন্য। ঠিক আছে, আশা করি মনে আসছে সবাই। শিল্প বিপ্লব ফার্স্ট কোথায় হয়েছিল? ইংল্যান্ড। কোথায় হয়েছিল বললাম যে আমি? ইংল্যান্ড। আশা করি সবাই জানো ইংল্যান্ডে হয়েছিল। ঠিক, ইংল্যান্ডে হয়েছিল। ঠিক আছে, চলো পরের 6 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে দেখুন। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে প্যারি কমিউনিটি কবে গড়ে ওঠে? প্যারি কমিউনিটি কবে গড়ে ওঠে? না ফ্রান্সে। ক্লিয়ার? সুয়েজ খাল খনন শেষ হয়, আচ্ছা শেষ হয় এখানে উত্তরটা বলে দিচ্ছি আমি, তারপরে বাকি কথাটা বলে দিচ্ছি আমি। সুয়েজ খাল শেষ হয় 1869 খ্রিস্টাব্দে। কিন্তু এখানে প্রশ্ন দেখুন বাকি যে প্রশ্নগুলো আছে না, সুয়েজ খাল সম্বন্ধে কবে নির্মাণ করা হয়েছিল, তখন সবগুলো পাশাপাশি দেওয়া আছে অলরেডি উত্তর। ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য করো একটু। সুয়েজ খাল নির্মাণ করা হয়েছিল দেখতে পেয়েছেন কবে? না 25শে সেপ্টেম্বর 1859 খ্রিস্টাব্দে। 25শে সেপ্টেম্বর 1859 খ্রিস্টাব্দে। একটা প্রশ্ন আসতেই পারে, সুয়েজ খাল এখানে দেওয়া আছে শেষ করেছিল, সেখানে পরীক্ষাতে দিয়ে দিল কবে নির্মাণ করা শুরু হয়েছিল। ঠিক আছে, নির্মাণ করা কবে শুরু হয়েছিল বললাম? 25শে সেপ্টেম্বর 1859 খ্রিস্টাব্দে। এই যে নির্মাণ করা শেষ হয়ে যে তোমাদের যে অপশানগুলো আছে অনলি ফর, সেখানে দেখুন সেখানে শুধুমাত্র দেওয়া ছিল সালটা দেওয়া ছিল, কিন্তু তারিখটা দেওয়া ছিল নিকো। এখানে দেখুন তারিখটা উল্লেখ করেছে 17ই নভেম্বর শেষ হয়েছিল। ঠিক আছে, আর এই সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। কোন কোন কী বলে ভূমধ্যসাগর আর লোহিত সাগর অ্যাকচুয়ালি সংযোগ করার জন্য এই সুয়েজ খাল খনন করা হয়েছিল। ঠিক আছে, দেখুন এটা কোন কোম্পানি করেছিল, অর্থাৎ কারা প্রথম খনন কাজটা শুরু করেছিল? দেখুন লেখা অলরেডি আছে 1858 সালে ফার্দিনান্দ দে লেসেপস খালটি নির্মাণের উদ্যোগে সুয়েজ খাল কোম্পানি গঠন করেন এবং 1859 থেকে 1869 সাল পর্যন্ত খালটি নির্মাণ কাজ চালু হয়েছিল। বোঝা গেছে, অর্থাৎ প্রায় 10 বছর ধরে চালু হয়েছিল। ক্লিয়ার কথাটা? চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কী হচ্ছে দেখুন, নেক্সট প্রশ্নে দেওয়া আছে ব্ল্যাক হ্যান্ড নামে সন্ত্রাসবাদী সংস্থাটি ছিল, এই সংস্থাটা ছিল কোন দেশের? কোন দেশে বললাম? সার্বিয়ার। ঠিক আছে, আমরা একটু পরে আলোচনা করব আরও কয়েকটা সন্ত্রাসবাদী সংগঠন আছে
তারা কোন কোন দেশের? বোঝা যাচ্ছে সবার? আশা করি বোঝা যাচ্ছে তো নাকি সবার? ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট পরের প্রশ্ন, অর্থাৎ বিভাগ খ চলে যাচ্ছি আমরা। বিভাগ খতে কী দেওয়া আছে দেখুন, বিভাগ খতে না ভাগ ভাগ দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে পূর্ণবাক্য উত্তর দেওয়া এর দাগে, বির দাগে দেওয়া আছে সত্য মিথ্যা, 3 নম্বর দাগে দেওয়া আছে ব্যাখ্যা। তাহলে ফার্স্ট যে অর্থাৎ অপশান এ মানে সরি 2 দাগের এতে যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তাদের কী দেওয়া আছে? এসআই কিউব সহজ কথায় বলতে গেলে। প্রশ্ন ছিল কঙ্গো কাদের উপনিবেশ ছিল? দেখুন আমি সরাসরি উত্তর লিখে দিয়েছি অলরেডি, কঙ্গো বেলজিয়ামের উপনিবেশ ছিল। কঙ্গো কাদের উপনিবেশ ছিল বললাম? বেলজিয়াম। ক্লিয়ার? সেকেন্ড প্রশ্ন, গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম। তখন আমি একটু আগেই বললাম যে আমরা আরও কয়েকটা গুপ্ত সমিতির নাম, গুপ্ত সংস্থার নাম জানবো, ঠিক আছে। সেকেন্ড প্রশ্নে কী দেওয়া আছে? গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম। সমিতির নাম কী দেওয়া আছে দেখুন, অলরেডি উত্তর লেখা আছে হেটাইরিয়া ফিলিকে। কী দেওয়া আছে? হেটাইরিয়া ফিলিকে। ক্লিয়ার? পরের প্রশ্নে যাচ্ছে একদম। পরের প্রশ্নে দেওয়া ছিল প্লোম বিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? প্লোম বিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? ঠিক আছে, তখন প্রশ্নটা অলরেডি উত্তর দেওয়াই আছে অলরেডি। কবে স্বাক্ষরিত হয়েছিল বললাম? 1858 খ্রিস্টাব্দে 21শে জুলাই। ঠিক আছে, এবার প্রশ্ন আসে প্লোম বিয়ার চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ক্লিয়ার? তখন সাইডে তোমাদের জানার জন্য জাস্ট সাইডে অলরেডি লেখাই আছে অলরেডি, তোমরা না খাতা পেন নিয়ে এগুলো সহজ খাতাতে নোট করে রাখো, তাতে পড়ার সময় না অনেক সুবিধা হয়। ঠিক আছে, দেখুন প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, প্লোম বিয়ার্সের চুক্তি। দেখুন চুক্তিটি সার্দিনিয়ার প্রতিনিধি কাউন্ট ক্যাভের এবং ফ্রান্সের নেপোলিয়ান তৃতীয় দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ তৃতীয় নেপোলিয়ান এবং ফ্রান্সের যে প্রতিনিধি তৃতীয় নেপোলিয়ান এবং সার্দিনিয়ার প্রতিনিধি কাউন্ট ক্যাভেরের দ্বারা এই প্লোম বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের প্রশ্ন, অর্থাৎ সত্য মিথ্যা। দেখুন এখানে তোমাদের সুবিধা না, সত্য মিথ্যা বললে আমি শুধু সত্য কেন কি মিথ্যা কেন তা উল্লেখ করিনি, মানে সেটা উল্লেখ করেছি আর কি, শুধু সত্য মিথ্যা বলে আমি যাইনি, তার পাশে তার কারণটা সেটাও আমি উল্লেখ করার চেষ্টা করছি। দেখুন ফার্স্ট প্রশ্নে কী দেওয়া ছিল? ফার্স্ট প্রশ্নে দেওয়া ছিল রিইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে। দেখুন এটা সত্যি কথা একদম, জার্মানি ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, এবং আমি চেষ্টা করছি পাশে যে স্বাক্ষরিত যে হয়েছিল তার বাকি আরেকটু ডিটেলস তোমাদের সামনে তুলে দেওয়ার। ঠিক আছে, তখন কী দেওয়া আছে দেখুন, জার্মান সাম্রাজ্য এবং রাশিয়া সাম্রাজ্যের মধ্যে একটি কূটনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1887 থেকে 1890 সাল পর্যন্ত কার্যকরী ছিল। এটাই হয়েছে অলরেডি রিইনস্যুরেন্স চুক্তি। ক্লিয়ার কথাটা? তাহলে এটা অলরেডি সত্যি হয়েছিল অলরেডি। দেখুন কারণ আমাদের দেওয়াই আছে প্রশ্ন, দেখুন এই যে জার্মান এবং রাশিয়া। ঠিক আছে, জার্মান এবং রাশিয়া, তার জন্য এটা অলরেডি জার্মান রাশিয়া যেহেতু আছে এখানে অলরেডি, তাই জন্য এটা সত্য হয়েছে অলরেডি। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছে দেখুন, পরের প্রশ্নে কী দেওয়া আছে? 3 সম্রাটের চুক্তিভুক্ত দেশগুলি কী কী? 3 সম্রাট অর্থাৎ কী কী ছিল দেখুন এখানে অপশান যেগুলো দেওয়া আছে অলরেডি, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া। এটা কিন্তু মিথ্যা অলরেডি। কেন? এই ফ্রান্স কিন্তু অলরেডি ছিল না। কী ছিল না বলছে? এই ফ্রান্স ছিল না। ঠিক আছে, ছিল কি দেখুন, রাশিয়া ছিল। কী ছিল? রাশিয়া। জার্মান ছিল সত্যি কথা, এবং অস্ট্রেলিয়া ছিল। ফ্রান্স কিন্তু ছিল না, ছিল কি না? রাশিয়া। তাহলে এটা কী হবে অলরেডি? এটা এই জন্য এটা কী লিখলাম? মিথ্যা লিখলাম। ক্লিয়ার কথাটা আশা করি সবার বোঝাতে পারছি। নেক্সট 3 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে সেডানের যুদ্ধ শেষ হয় প্রাগের সন্ধির মধ্য দিয়ে। সেডানের যুদ্ধ শেষ হয় কি বললাম? যে প্রাগের সন্ধির মধ্য দিয়ে শেষ হয়েছিল, এটা বলছে। এটা অ্যাকচুয়ালি মিথ্যা হবে। কেন মিথ্যা হবে দেখুন, নিচে আমি অলরেডি সঠিক উত্তরটা দেওয়া আছে অলরেডি, যে ফ্রাঙ্কের সন্ধির দ্বারা শেষ হয়েছিল। কবে বললাম আমি? ফ্রাঙ্কের সন্ধির দ্বারা শেষ হয়েছিল। দেখুন আরও ডিটেলসে দেওয়া আছে অলরেডি, যে ফ্রান্স এবং জার্মানির মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল। কার মধ্যে হয়েছিল বললাম? যে ফ্রান্স এবং জার্মানির মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল। আরেকটু বলা আছে দেখুন অলরেডি, এই চুক্তিটি ফ্রাঙ্কফুর্ট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ফ্রাঙ্ক প্রাশিয়ার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে মে মাসে শেষ হয়। তাহলে কী হলো? যে অলরেডি সহজ কথায় বলতে গেলে যে সেডেনের যে যুদ্ধটা শুরু হয়েছিল সেইটা শেষ হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? ফ্রাঙ্ক প্রাশিয়া যুদ্ধ আনুষ্ঠানিকভাবে, ফ্রাঙ্ক চুক্তির মাধ্যমে। কোন চুক্তি বললাম আমি? ফ্রাঙ্ক চুক্তি। এই যে এই উত্তরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একবার, এই ফ্রাঙ্কফুর্ট চুক্তির মাধ্যমে অলরেডি শেষ হয়েছিল। কিন্তু যেহেতু আমাকে অপশানে কী দেওয়া আছে অলরেডি, যে প্রাগের সন্ধি। ঠিক আছে, তাহলে এটা কী হবে? এটা অলরেডি মিথ্যা হবে। এটা ক্লিয়ার কথাটা?
তাহলে সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তোমরা জানতে পারছে, কাদের মধ্যে হয়েছিল বললাম আমি, ফ্রান্স এবং জার্মানির মধ্যে। দেখুন এগুলো শর্ট প্রশ্ন একটা আসতে পারে, ঠিক আছে। পরে যাচ্ছি, পরেগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, এগুলো না সবাই বলে যে একটা আনজাতে কোনো একটা মেরে দেবো সেটাই ঠিক হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট কিন্তু কঠিন, কারণ এই বিবৃতিগুলো এমন দেওয়া থাকে যেন মনে হয় প্রত্যেকটা বিবৃতি সঠিক। তাই তোমরা প্রত্যেকটা বিবৃতি ভালো করে পড়বে এবং বুঝবে, তারপরে ব্যাখ্যা লিখবে, ঠিক আছে। আচ্ছা বিবৃতিটা কী দিয়েছে আমি পড়তেছি, দেখুন দেওয়া আছে প্রথম বিশ্বযুদ্ধ ছিল সর্বনাত্মক যুদ্ধ। সর্বনাত্মক মানে সর্ব আতঙ্ক আর কি, ঠিক আছে। এই জন্য হচ্ছে সর্বানাত্মক, মানে সর্বাধিক আতঙ্ক যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। কেন বলছি এই কথাটা, বলছে ব্যাখ্যা 1-এ বলছে প্রথম বিশ্বযুদ্ধ জল স্থল আকাশ পরিবৃত হয়েছিল। দেখুন এটা তো সত্যি কথা একদম। দ্বিতীয় কথা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শুধু স্থলযুদ্ধে সীমাবদ্ধ ছিল না, এটা শুধু সত্যি কথা নয়, শুধু স্থলেই ছিল না, আবার তোমরা সবাই জানো যে আবার এই সময় পারমাণবিক বোমা অর্থাৎ যেটা আকাশপথে নিক্ষেপ করা হয়েছিল অলরেডি, ঠিক আছে, নিক্ষেপ করা হয়েছিল। তাছাড়া ছিল ব্যাখ্যা 3-এ কী দেওয়া আছে প্রথম বিশ্বযুদ্ধকালে 10 মিলিয়ন লোক নিহত হয়। না এটা মিথ্যা কথা অলরেডি। এখানে তাহলে অপশান যেগুলো আছে তাহলে অপশান কোনটা হবে অলরেডি, শুধুমাত্র ব্যাখ্যা 1, অপশান কোনটা হবে বললাম আমি, ব্যাখ্যা 1টাই হবে অলরেডি সঠিক উত্তর, ঠিক আছে। ক্লিয়ার কথাটা আশা করি বুঝাতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধ আমি কী বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, আশা করি সবাই জানো তোমরা। চলে যাচ্ছে নেক্সট বিবৃতি, বলছে কী দেওয়া আছে দেখুন, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনীতি নীতি বা এনইপি, নতুন অর্থনীতি নীতি বা এনইপি ঘোষণা করেছিল। অপশান এতে অর্থাৎ ব্যাখ্যা 1-এ কী দেওয়া আছে দেখুন, রাশিয়াকে অর্থনীতি আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিল। ব্যাখ্যা 2, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিল। আচ্ছা এটা একটু মানা যেতে পারে অলরেডি, এটা ঠিক আছে, এটা আমি রাখলাম। ব্যাখ্যা 3-তে কী রয়েছে, দেশের অর্থনীতিকে পুনরায় বুর্জোয়াদের প্রতিষ্ঠা করতে চেয়েছিল। দেখুন এখানে মধ্যে ছিল সেকেন্ড আর ব্যাখ্যা 3, মানে 2 এবং 3 যথেষ্ট পাশাপাশি আছে এবং দুটো উত্তরই সঠিক বলে মনে হচ্ছে, কিন্তু যদি প্রকৃতপক্ষে হবে অলরেডি ব্যাখ্যা 3। কেন বললাম, এটা ছিল তার প্রকৃত কারণ, দেশের অর্থনীতিকে পুনরায় বুর্জোয়াদের প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু সবথেকে বেশি মানে প্রবাবিলিটি পাচ্ছে, ব্যাখ্যা পাচ্ছে অলরেডি, ঠিক আছে। তাহলে এখানে আপনারা বলবেন কোনটা, ব্যাখ্যা 3। আশা করি সমস্ত MCQ এবং SAQ তোমাদের বোঝাতে পারছি এবং তোমরা অতি অবশ্যই খাতাতে নোট ডাউন করে নিয়েছো। চলে যাচ্ছে এরপরে ব্যাখ্যা বিভাগ গ, অর্থাৎ যেখানে অলরেডি আছে 2 নম্বর প্রশ্ন। একটু যাওয়ার একটু বলে রাখি আমি, ঠিক আছে। এই 2 নম্বর প্রশ্নগুলো না যথেষ্ট কোয়ালিটিফুল আছে, তোমাদের কোনো নির্দ্বিধায় তোমরা এই উত্তর লিখতে পারো পরীক্ষার খাতায়। দেখুন আমি চেষ্টা করি প্রত্যেক সময় একটা 2 নম্বরের প্রশ্ন ছাত্রের জন্য খাতাতে লিখতে পারে এবং যথেষ্ট গুছিয়ে কোয়ালিটিফুল যেন হয়, না হলে একটা অনেক বড় লিখে দিলাম তার মধ্যে, সেটা অ্যাকচুয়ালি ভালো না বলবো না, 2 নম্বর প্রশ্নটা লিখে দিলাম বড় করে, সেটা ভালো, কিন্তু সেটা ছাত্র পরীক্ষার খাতাতে নামাতে পারলো না, মানে লিখতে পারলো না আর কি টাইমের মধ্যে, কারণ টাইমের একটা ব্যাপার, একটা মেনটেন্স করে একটা। তাই চেষ্টা করছি সময় সাপেক্ষে এবং যাতে তোমার যে উত্তরটা থাকে, প্রশ্নটা যাতে থাকে তার মধ্যে যেন উত্তরটা যেন কমপ্লিটভাবে থাকে একদম, ঠিক আছে। চেষ্টা করব তোমাদের একদম সহজভাবে বোঝানোর। প্রথম প্রশ্নটা কী দেওয়া আছে দেখুন, প্রথম প্রশ্নটা আছে অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কী বোঝো। দেখুন ইতিহাসটা বলার আগে একটু বলে রাখি, ঠিক আছে। এই যে অতৃপ্ত, সেটা আপনারা বলুন, অতৃপ্ত মানুষ একটা সহজ কথায় বাংলা কথা একটা প্রবাদ আছে, আমি তোমার প্রতি অতৃপ্ত হয়ে গেছি, অর্থাৎ কী হয়েছে সহজ কথা বলতে গেলে বিরক্ত হয়ে গেছে বা, ঠিক আছে। এখানে কে কার প্রতি বিরক্ত এটাই বোঝাতে চাইছে বা, ঠিক আছে। দেখুন কী দেওয়া আছে বলতেছি, আপনারা স্ক্রিনশট নিয়ে উত্তরটা খাতায় লিখে দিতে পারেন কিংবা আমার সঙ্গে অলরেডি খাতাতে নোট ডাউন করে নিন ভিডিওটাকে থামিয়ে দিয়ে, ঠিক আছে। দেখুন বলছে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কতগুলি অঞ্চলে স্থানীয় আদিবাসীদের জাতীয় আকাঙ্ক্ষার অপূর্ণতা, বিভিন্ন জাতিসত্তার ভিত্তিতে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবির ব্যর্থতায় অতৃপ্ত জাতীয়তাবাদ নামে পরিচিত। সহজ কথায় বলতে গেলে কি, যে ওই যে দ্বিতীয় শতাব্দীতে কতগুলি স্থানীয় আদিবাসীদের জাতীয় আকাঙ্ক্ষার অপূর্ণতা পেয়েছে, অর্থাৎ কি পূর্ণতা হয়নি, ঠিক আছে। তারা কিছু একটা চেয়েছিল সেটা পায়নি, অর্থাৎ এই যে বললাম যে
আদিবাসীদের জাতীয় আকাঙ্ক্ষার অপূর্ণতা, ক্লিয়ার কথাটা, এবং বিভিন্ন জাতিসত্তার ভিত্তিতে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবির ব্যর্থতা। তারা চাইছিল তাদের রাষ্ট্র যেন স্বতন্ত্র হয়, ঔপনিবেশিক ছাড়া হয়, কিন্তু দুটোতেই ব্যর্থ হয়েছিল। এটাই হয়েছে অতৃপ্ত জাতীয়তাবাদ। সহজ কথায় বোঝাতে পারলাম, ঠিক আছে। পরের প্রশ্ন যাচ্ছি। দেখুন সুয়েজ খাল, দেখুন এসে কি অলরেডি ছিল একটা, সেখানে সুয়েজ খাল কবে খনন করা হয়েছিল, তার জন্য আমি আর এখানে কিছু উল্লেখ করলাম না স্পেশালভাবে। তোমরা অলরেডি এতক্ষণে বুঝেই গেছো যে সুয়েজ খাল কবে কোন কোম্পানি নির্মাণ করা শুরু করেছিল এবং কবে শেষ হয়েছিল, আশা করি তোমরা সবাই জানো, ঠিক আছে। এখানে প্রশ্নটা কী দিয়েছে, সুয়েজ খাল খননের দুটি উদ্দেশ্য লেখো, ক্লিয়ার কথাটা। তাহলে উদ্দেশ্য বলে দেখুন, আমি একটা উল্লেখ তোমাদের বলে দিতে চাইছি। কোনো কিছু কাজ করার আগে কিছু না কোনো বিশেষ একটা উদ্দেশ্য থাকে আবার, ঠিক আছে। মানুষ কোনো কিছু কাজ করার আগে কোনো না কোনো একটা বিশেষ উদ্দেশ্য আছে। এখানে সুয়েজ খাল খনন তার কিছু একটা বিশেষ প্রবাবিলিটি একটা আছে, একটা উদ্দেশ্য একটা আছে। এখানে মূল উদ্দেশ্য ছিল, দেখুন আমি প্রথমে সরাসরি উত্তরে চলে আসতেছি। এই যে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে যোগ সাধনকারী একটা নতুন জলপথ তৈরি করা, ঠিক আছে। এর মধ্যে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে জলপথে দ্রুত স্থাপিত হয়। একটু যদি ম্যাপটা দেখতে পারলাম তাহলে একটু ভালো হতো। এখানে দেখানো সম্ভব হচ্ছে না অলরেডি, কারণ আমার এটা অলরেডি আগে থেকেই এটা এখানে লেখা আছে অলরেডি। যদি ম্যাপটা দেখাতে পারেন তবে একটু ভালো হতো। এই ম্যাপটা যদি লক্ষ্য করা যায় তবে বুঝতে পারবে তোমরা যে এই যে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, ইউরোপ থেকে আফ্রিকাকে আসতে হলে কিংবা এশিয়াকে আসতে হলে না অনেক দূর দিয়ে ঘুরে আসতে হতো। তার জন্য কি হচ্ছে, সুয়েজ কোম্পানি খাল খননের চেষ্টা করছে যাতে সরাসরি সহজে যাতায়াত করতে পারে যায়, ঠিক আছে। তাহলে মূল উদ্দেশ্য কিছু বললাম যে দেখুন যে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে যোগ সাধনকারী একটি নতুন জলপথ তৈরি করা, যার মাধ্যমে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে জলপথে পথ দ্রুত যোগাযোগ স্থাপিত হয়, ঠিক আছে। এটি ছিল ফার্স্ট এবং মূল উদ্দেশ্য, ঠিক আছে। পাশাপাশি আরও একটা উদ্দেশ্য দেখা উল্লেখ করা আছে অলরেডি, যে এই কৃত্রিম জলপথটি ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলি এশিয়া এবং আফ্রিকার নতুন নতুন ঔপনিবেশিক বিস্তারকে সহজ করবে। যদি যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা যত দ্রুত হবে, যত সহজ হবে, তত সহজে মানুষ কেউ যেতে পারবে। তাই ইউরোপীয়রা চেয়েছিল তাদের যে ঔপনিবেশিক দেশ, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, পাশে কঙ্গো ছিল আরও, ঠিক আছে। এই যে এশিয়া, আফ্রিকা যে এত বড় বড় মহাদেশ, ঠিক আছে, তাদের প্রতি ঔপনিবেশিক বিস্তারতা কী হয়েছিল, আরও সহজ হয়েছিল। ক্লিয়ার কথাটা। তাহলে সুয়েজ খালের উদ্দেশ্য কী বললাম, সহজ কথায় বলতে গেলে যে আপনারা আমার সঙ্গে এবার বলার চেষ্টা করুন যাতে না সঙ্গে সঙ্গে মুখস্থ অলরেডি হয়ে যাবে, যে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে যোগ সাধনকারী একটি নতুন জলপথ নির্মাণ করা, যাতে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে সহজে জলপথে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। ক্লিয়ার কথাটা বোঝা গেছে। 2 নম্বর পয়েন্টে কী বলবে, যে এই কৃত্রিম জলপথটি ইউরোপ সাম্রাজ্যবাদী দেশগুলির এশিয়া এবং আফ্রিকার নতুন ঔপনিবেশিক বিস্তারকে সহজ করে তোলে, ঠিক আছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরবর্তী এক কথা বলছে ডুমা কি। কেউ যদি সহজ ভাষায় লিখে যায়, এটা যদি 1 নম্বরের অনুষ্ঠানে প্রশ্ন দেয় ডুমা কি, সহজ উত্তর এটাই। ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ। কী বলে, ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ বা কেউ সংসদ বলে কোনো ভুল হবে না, ঠিক আছে। বাকি যেহেতু 2 নম্বরের প্রশ্ন আছে তার জন্য আরেকটু বেশি করে লিখতে হবে, ঠিক আছে। কী দেওয়া আছে দেখুন, যার দ্বিতীয় নিকোলাসের নির্দেশে রুশ জনগণ 1905 খ্রিস্টাব্দে একটি পরিষদ গঠন করেছিল। এই পরিষদ জারতন্ত্রের স্বৈরাচারকে কিছুটা নিয়ন্ত্রান্ত্রিক করে জনগণের মনে সাংবিধানিক শাসন প্রবর্তনের আশা জাগ্রত করেছিল। বোঝা যাচ্ছে কতটা। সহজ কথায় বলতে গেলে যখন জার সাধারণ মানুষের উপরে কী বলে অন্যায় অত্যাচার করেছিল, তখন জার নিকোলসনের নির্দেশে একটা পরিষদ গঠন করা হয়। কেন গঠন করা হয়েছে, কারণ আগের যে জার ছিল তারা এতটাই সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছিল, কোনো আইন শৃঙ্খলা ছিল না, মানুষের সংবিধানের প্রতি, আইনের প্রতি বিশ্বাস কিংবা আস্থা উঠে গিয়েছিল। তাই দ্বিতীয় নিকোলসন সে ভাবল যে জনগণের প্রতি আস্থা যাতে ফিরে আসে, আইনের প্রতি জনগণ যাতে আস্থা আবার পুনরায় ফিরিয়ে আনতে পারে, তার জন্য একটা বিশেষ কমিটি কিংবা একটা বিশেষ সংসদ গঠন করা হয়েছিল, যার নাম কি বলছি না ডুমা। বোঝা যাচ্ছে কথাটা, বোঝা গেছে। এটার প্রথম অধিবেশন কবে যখন একটা শর্ট ফর্মে দেওয়া আছে অলরেডি 1906 খ্রিস্টাব্দে। কবে হয়েছিল বললাম যে আমি 1906 খ্রিস্টাব্দে। ক্লিয়ার।
নেক্সট পরবর্তী যাচ্ছি আমি এবার পরবর্তী দেখুন ভিয়েনা সম্মেলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য দেখুন, এখানে আমি সরাসরি উদ্দেশ্য দুটো লিখে দিতে পারতাম, এখন লেখা আছে না যে দেখুন এর উদ্দেশ্য হলো, ঠিক আছে। একটু বারবার করে আমি বলছি, ইতিহাসটা একটু আগে থেকে বললে ভালো হয়, মাস্টার ভাবে যে হ্যাঁ ছাত্রটা খুব ভালো লিখেছে, এবং তোমাদেরও না প্র্যাকটিস হয়ে যায়। শর্ট প্রশ্ন অনেক প্রশ্ন বলছে এখানে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী, আপনারা কেউ সরাসরি এখানে লিখতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই যে এই সরাসরি লিখতে পারেন, কিন্তু যে কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কে প্রতিনিধি করেছিল, এটা একটু জানলে তোমাদের অনেক শর্ট প্রশ্ন কালচার একসঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। আমি সেইভাবে করে দিয়েছি। দেখুন ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1814 সালের নভেম্বর মাসে। কবে হয়েছিল বললাম? 1814 সালের নভেম্বর মাসে চলেছিল, অর্থাৎ অনুষ্ঠানটা হয়ে চলেছিল আর কি অলরেডি 1855 সালের জুন মাস পর্যন্ত। ক্লিয়ার? এর সভাপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, সভাপতি কে করেন? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লোমেন্স ভন মেটারনিক। কেউ যদি এতগুলো নাম না লিখতে পারেন সরাসরি লিখবেন যে মেটারনিক। কে করেছিল? ভিয়েনা সম্মেলনের সভাপতি মেটারনিক, ঠিক আছে। এর উদ্দেশ্য কী দেখুন, ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ভাবনার দমন করা ও পুরাতন তন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা। 2 নম্বর, ইউরোপের বিভিন্ন বৃহৎ শক্তিগুলির মধ্যে ভাগ করে দেওয়া। ক্লিয়ার কথাটা? বোঝা গেছে? তাহলে ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? ফরাসি যে বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লব, বিভিন্ন দার্শনিকের অবদান ছিল, তোমরা সেখানে পড়েছ মন্তেস্কু, রুসো, ভলতেয়ার, এই যে দার্শনিক ছিল, তাদের দার্শনিকের ফলে একটা উদারনৈতিক ভাবনার সৃষ্টি হয়েছিল, যাতে ওটা না হয় এবং পুরাতন তন্ত্র, অর্থাৎ সেই যে আগের শাসনতন্ত্র, যেখানে জার বিভিন্ন মানুষকে শোষণ করবে, ঠিক আছে, সেই যাতে প্রতিষ্ঠিত হয় সেটাই করতে চেয়েছিল ওরা। দ্বিতীয় পয়েন্টে কী বলছিল দেখুন, ইউরোপের বিভিন্ন অঞ্চল বৃহৎ শক্তির মধ্যে ভাগ করে দেওয়া, ঠিক আছে। কারণ একসঙ্গে থাকলে তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে মন ইচ্ছা মতো আনা, এটা অস্ট্রেলিয়ার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তার জন্য কী করেছিল, যে ইউরোপে যত বৃহৎ শক্তিগুলো আছে তাদের মধ্যে কী হয়েছে, যে ভাগ করে দাও, তাহলে কী হবে, সহজে তাদের প্রতি একটা আধিপত্য বিস্তারে লাভ করতে সুবিধা হবে। ক্লিয়ার কথাটা? দেখুন আমি একটু বেশি এই কারণেই বলে দিচ্ছি তোমাদের, যাতে না পরীক্ষার হলে সব পুরোটা মনে থাকেনি, পুরোপুরি লাইন মনে থাকেনি, তোমরা যাতে একটু গল্প আকারে যদি লিখতে পারো, কিন্তু সাল তারিখটা একটা যেন ঠিক থাকে, ঠিক আছে। আমি যে পুরো বাক্যটা লিখলাম, হয়তো সরাসরি এই বাক্যটা নাও লিখতে পারো, যে ইউরোপের বিভিন্ন বৃহৎ অঞ্চল বৃহৎ শক্তিগুলির মধ্যে ভাগ করে দেওয়া, হয়তো তোমরা এই লাইনটা পুরোপুরি ভুলে যেতে পারো, কিন্তু যেন যে লাইনটা লিখবো তার মানেটা যেন একই থাকে। বুঝা গেছে? এটা তো আর কোনো সূত্র নয় যে আর্কিমিডিস নীতি যা হবে তা একটুকু ভুলভাল হবে না, ঠিক আছে। এটা ইতিহাস বাবা, এত ভয় করার দরকার নেই কিছু, ঠিক আছে। পরের প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? মুক্তিদাতা মানে কি? যে মুক্তি করছে, ঠিক আছে। কাদেরকে মুক্তি করছে? যারা বন্দি অবস্থায় ছিল, যারা কৃতদাস অবস্থায় ছিল, তাদেরকে মুক্তি করছে। কে মুক্তি? সরাসরি উত্তরে যাচ্ছি। দেখুন বলছে, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। কি বলছি? রাশিয়ার জার দ্বিতীয়, এই যে বললাম যে জার জার বললাম না আমি অনেকবার, এই জার হচ্ছে সহজ কথা বলতে গেলে রাশিয়ার রাজাকে বলেছে জার, ঠিক আছে। এই রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। কেন বলা হয়? দেখুন, রাশিয়ার ভূমিদাস প্রথা বর্তমান ছিল, মানে যখন দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকাল ছিল তখন অলরেডি কী ছিল? ভূমিদাস প্রথা তখন ছিল। ভূমিদাসের জীবন ছিল অত্যন্ত কষ্টের, যার দ্বিতীয় আলেকজান্ডার শোষণ ও অত্যাচারের জীবন থেকে ভূমিদাসদের মুক্তি দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিল। তিনি 1861 খ্রিস্টাব্দে এক মুক্তির ঘোষণাপত্র জারি করে ভূমিদাসদের মুক্তি দেন, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। সবার বোঝা হয়েছে কথাটা? তাকে এই কারণে মুক্তিদাতা জার বলা হয় যে ভূমিদাসদের জীবন যেখানে ছিল অত্যন্ত কষ্টের, যেখানে ছিল, ঠিক আছে, সেখানে সে কী করেছিল? সে সবাইকে মুক্তি দিয়েছিল। বোঝা গেছে কথাটা? বোঝা গেছে? নেক্সট পর্বে যাচ্ছি। বলছে মুক্তিদার নীতি কি? একদম সহজ সরল ভাষায় বোঝানো একটু, ঠিক আছে। কী দেওয়া আছে, এবং এটা আমাদের লাস্ট প্রশ্ন শুধাও, ঠিক আছে। চীনে ইউরোপীয় দেশগুলির উপনিবেশিক আধিপত্য স্থাপনের ফলে আমেরিকার শঙ্কিত হয়ে পড়ে। বলছে চীনে ইউরোপীয় দেশগুলির আধিপত্য স্থাপনের ফলে আমেরিকা অর্থাৎ ভয় পেয়ে যায়। তারা ভাবতে শুরু করে এর ফলে চীনে আমেরিকার বাণিজ্য স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। মানে অ্যাকচুয়ালি কথা বোঝার চেষ্টা করুন একটু, ঠিক আছে। চীন একটা বিশাল বড় কান্ট্রি,
ওইখানে ইউরোপের কী হচ্ছে না, আধিপত্য লাভ করতেছে। তখন যে আমেরিকা ছিল, যে আমেরিকা যে রাষ্ট্র ছিল, তারা কী ভাবছে তাদের যে রাষ্ট্র অলরেডি চীনে আধিপত্য লাভ করেছে, তাতে কী হবে না, ক্ষতিগ্রস্ত হবে। কেন, কোনো অঞ্চল বা কোনো ব্যক্তি কোনো একটা অঞ্চল দখল করে নেয়, সে কী চাইবে, যাতে ওই অঞ্চলের বাণিজ্য যোগাযোগ যা কিছু হোক কেন তার কোনো, অর্থাৎ চীনে যে আমেরিকা এতদিন বাণিজ্য করতো, ঠিক আছে, এখন সহজে করতে পারবে না। কেন না, ইউরোপ সেটা কিছু দখল করে নিয়েছে। কথাটা বোঝা যাচ্ছে কতটা? দেখুন, এটা ইউরোপ, এটা চায়না, চীন, ঠিক আছে। প্রথম কারাগার ছিল আমেরিকা চীনের উপরে ব্যবসা বাণিজ্য করতো, কোনো চাপ ছিল না। পরবর্তীকালে কী হচ্ছে না, ইউরোপ চীন দখল করে নিয়েছে। তখন আমেরিকা কী ভাবতেছে যে তারা যে ব্যবসা বাণিজ্য করতো না, তখন তাদের কী হবে না, ক্ষতিগ্রস্ত হবে। বোঝা যাচ্ছে কতটা? দেখুন কি বলছে, যে আমেরিকা শঙ্কিত হয়ে পড়ে, তারা ভাবতে শুরু করে এর ফলে চীনে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে 1899 সালে মার্কিন পররাষ্ট্র বা রাষ্ট্রদূত, এটা বলতে পারেন, কোনো চাপ নেই, রাষ্ট্রদূত সচিব জন হে চীন সম্পর্কে একটা নীতি ঘোষণা করেছিল, তা মুক্তিদার নীতি নামে পরিচিত। ঠিক আছে, মার্কিন রাষ্ট্রদূত কী নাম ছিল বাবা? জন হে চীন সম্পর্কে একটা নীতি গ্রহণ করেছিল, যা মুক্তিদার নীতি নামে পরিচিত। আচ্ছা, নীতিতে কী বলেছে দেখুন, দেখে নেওয়া যায় একটু কী বলা আছে। এই নীতিতে বলা হয়, বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে। অর্থাৎ চীন কিছু বলার আগে আমেরিকা অলরেডি তাদের যে চাওয়া পাওয়া আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে ভাই তোমরা যা কিছু করো না কেন, আমাদের যে আগে থেকে যে আধিপত্য বিস্তার ছিল, বাণিজ্যিক সুবিধা দেওয়া হতো, সেটা একই রাখতে হবে। এটাই হচ্ছে কি না, আমাদের পড়া ছিল মুক্তিদার নীতি। ক্লিয়ার কথাটা? দেখুন এখানে একটা কথা বলা, শর্ট ফর্মটা আসতে পারে, জওহরলাল নেহরু এই নীতিকে অদৃশ্য জাতীয়তাবাদ বলে অভিহিত করেছেন। ক্লিয়ার কথাটা? বোঝা যাচ্ছে কথাটা? তাহলে একটা শর্ট ফর্ম আসতেই পারে যে অদৃশ্য জাতীয়তাবাদ কে, কোন নীতিকে বলেছেন? তাহলে কে বলেছে অলরেডি? জওহরলাল নেহরু বলেছে। কাকে বলেছে না, এই যে মুক্তিদার নীতিকে বলেছে। ক্লিয়ার কথাটা? তাহলে আমাদের এখানে শেষ হলো অলরেডি, যে প্রথম যে স্কুলটা দেওয়া আছে না, সে প্রথম স্কুলের সমস্ত এমসিকিউ এসএকিউ পাশাপাশি 2 নম্বরের প্রশ্ন। ক্লিয়ার?